Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. তো আমরা চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের থিওরি প্লাস এমসিকিউ ক্লাস করছিলাম এবং আজকে আমাদের হচ্ছে ক্লাস নম্বর 23। ওকে, এর আগে আমরা টোটাল 22টা ক্লাস করে নিয়েছি অলরেডি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর এবং কিছু ক্লাস ইন্ডিয়ান হিস্ট্রির ওপর মানে ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রির ওপরও আছে। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব ক্লাসগুলো দেখে নিও এবং আজকে আমি যে ক্লাসটা করাবো তোমাদের এখন সেই ক্লাসটা দেখার জন্য আগের ক্লাসটা কিন্তু একটু তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? আজকে আমরা গান্ধিয়ান এরা পার্ট 3 আরম্ভ করব এবং এই পার্ট 3 এর আন্ডারে আমরা দুটো টপিক পড়ব, ঠিক আছে? দুটো মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে, সেই দুটো টপিক আজকে আমরা একটু আলোচনা করব। আমি চেষ্টা করব তোমাদের সহজ সরল ভাষায় সেটাকে বোঝানোর, মানে এই দুটো টপিক বোঝানোর সাল হিসেবেই আমরা এগোচ্ছি, তোমরা জানো সবাই। এবং এর ওপরে কিন্তু এমসিকিউ আমি কিছু রেখেছি তোমাদের জন্য। ওকে, তো চলো তাহলে দেখে নিই যে দুখানা টপিক আজকে কি আছে। দুখানা টপিক হচ্ছে কি ফরমেশন অফ স্বরাজ্য পার্টি এবং সাইমন কমিশন ভিজিট, ঠিক আছে? স্বরাজ্য দলের প্রতিষ্ঠা হলো এবং সাইমন কমিশন আমাদের দেশে কেন এসেছিল, কি কারণে এসেছিল, সেইগুলো আমরা আজকে পড়ব এখানে। ওকে, তো ফরমেশন অফ স্বরাজ্য পার্টি আমরা প্রথম যে টপিকটা আছে আমাদের সেটা শুরু করি। এবং এখানে আর একটা কথাও আমি তোমাদের বলে দিই, ক্লাসটা একটু মন দিয়ে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি। তার কারণ হচ্ছে কি, এই ক্লাসটা আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি এবং মানে তোমাদের সহজ সরল ভাষায় আর কি বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো সুতরাং একটু ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো। ফরমেশন অফ স্বরাজ্য পার্টি 1 জানুয়ারি 1923। তোমরা জানো যে এই স্বরাজ্য দল গঠন করা হয়েছিল এবং এখান থেকে আমাদের প্রিলিমিনারিতে কোশ্চেন আসে যে স্বরাজ্য দল কবে গঠন করা হয়েছিল, ঠিক আছে? তার আগের ঘটনাটা একটুখানি আমি তোমাদের বলি। আফটার দ্য ফেলিওর অফ নন কোঅপারেশন মুভমেন্ট, কংগ্রেস ডিভাইডেড ইন্টু টু, pro changers and no changers on the issue of the council entry at the Gaya session of Congress। কি হলো, আমরা গতদিনকে পড়েছি কি চৌরি চৌরার ঘটনা পড়েছি, যেটা হয়েছিল 5 ফেব্রুয়ারি 1922 সালে এবং গান্ধীজি এই চৌরি চৌরা ঘটনার পরে কি করলেন, উনি যে মাস মুভমেন্টটা লঞ্চ করেছিলেন সেটা কি নন কোঅপারেশন মুভমেন্ট, সেটা কিন্তু উনি তুলে দিলেন। এই নন কোঅপারেশন মুভমেন্টটা উনি কল্ড অফ করে নিলেন বা তুলে নিলেন কবে, 12 ফেব্রুয়ারি 1922 সালে, সেটা আমরা দেখেছি। এবং এই নন কোঅপারেশন মুভমেন্ট যখন চলছিল তখন কিন্তু গান্ধীজি সহ, মানে নন কোঅপারেশন মুভমেন্ট যখন চলছিল তারপরে পরবর্তী ক্ষেত্রে গান্ধীজি সহ বেশ কিছু কংগ্রেসের প্রথম সারির নেতা যেমন জওহরলাল নেহেরু, এনারা কি হয়েছিলেন, এনারা কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন এবং গান্ধীজিও তোমরা জানো যে 12 ফেব্রুয়ারি 1922 সালে যখন নন কোঅপারেশন মুভমেন্ট উনি তুলে নিলেন তারপর মার্চ মাসে কিন্তু গান্ধীজিও কি হলেন, অ্যারেস্ট হলেন। তো কংগ্রেসের শুধু গান্ধীজি নয়, অনেক প্রথম সারির নেতারা এখানে অ্যারেস্ট হয়ে গেলেন এই নন কোঅপারেশন মুভমেন্টের ফলে। পরে তো কি হলো, একটা মুভমেন্ট চলছিল, সেই মুভমেন্টটাকে তুলে নেওয়া হলো, ঠিক আছে? তারপরে কি হবে, মানে যেটা মেন ফোকাসড ছিল, একটা তো ফোকাস থাকে সবকিছুরই, একটা ফোকাসড নিয়ে আমরা চলি যে আমার এইটা ফোকাস আছে, আমি এটার দিকে কনসেন্ট্রেট করব। তো তখনকার দিনে তো কংগ্রেসের নেতারা, প্রথম সারির নেতারা বলো বা নেতৃবৃন্দ বলো, যারাই ছিল না কারা একটা ফোকাসড ছিল যে না আমরা স্বাধীনতা আনবো, আমরা স্বরাজ আনবো। তো কি হলো, এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, এই যে অ্যারেস্ট হতে শুরু করলো, গান্ধীজি অ্যারেস্ট হলেন, জওহরলাল নেহেরু অ্যারেস্ট হলেন, একটা টিমের মধ্যে যদি ক্যাপ্টেনই না থাকে সেই টিমটা মানে পরবর্তী ক্ষেত্রে এগোবে কি করে, তার স্ট্র্যাটেজি কি হবে সেটা কিন্তু বলাটা খুব মুশকিল হয়ে যায়। সেই সময় মানে এই 1923 সালে 1922 সালে কিন্তু ঘটনাটা এটাই ঘটেছিল। 1922 সালে শেষের দিকে ঘটনাটা এটাই হলো, যখন গান্ধীজি অ্যারেস্ট হয়ে গেলেন তারপরে এই যে একটা ফোকাসে তারা এগোচ্ছিল যে আমরা স্বরাজ আনবো, সেই স্বরাজ আনার ক্ষেত্রে কিন্তু কি হলো,
তারা ডিমোরালাইজড হয়ে গেল, আনফোকাসড হয়ে গেল। তারা কিন্তু সেই ফোকাসটা থেকে, সেই লক্ষ্যটা থেকে, সেই উদ্দেশ্যটা থেকে সরে যাচ্ছিল কংগ্রেস। কারণ কি, তোমাদের বললাম যে প্রথম সারির নেতারা তো সব অ্যারেস্ট হয়ে গেছে। মাথা থেকে যখন একটা অভিভাবকদের হাতটা সরে যায়, তখন বাচ্চারা কি করবে? তখন তো বাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করবে। তো সেরকমই একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল হচ্ছে কংগ্রেসের মধ্যে বা আইএনসির মধ্যে, ঠিক আছে। তো তখন কি হলো, তখন কংগ্রেসের মধ্যে দুটো দলের সৃষ্টি হলো। এই দুটো দলের মধ্যে বেসিক্যালি একটা আদর্শ বলো, একটা মত পার্থক্য বলো, সেটা সৃষ্টি হলো, ঠিক আছে। এবং সেই সৃষ্টিটা যে হলো, সেই দল দুটো সৃষ্টি হলো কংগ্রেসের মধ্যেই, তাদের বেসিক্যালি আদর্শ বলে, সেই আদর্শে মতভেদ দেখা দিতে লাগলো। যে আমরা এক দল বললো কি আমরা এই আদর্শে চলবো, এবং অপর দল বললো যে আমরা এই আদর্শে চলবো। তাদেরই আমরা বলছি হচ্ছে এই প্রো চেঞ্জার্স অ্যান্ড নো চেঞ্জার্স। ওকে, তো এই প্রো চেঞ্জার্স এবং নো চেঞ্জার্স এই দুটো দল কেন হলো? যখন নন কর্পোরেশন মুভমেন্ট গান্ধীজি লঞ্চ করেছিলেন, তখন তোমাদের আমি বলেছিলাম যে এটা একটা মাস মুভমেন্ট হয়েছিল। সারা ভারতবাসী, সারা জায়গার যে সমস্ত নেতা নেত্রীরা আছেন, সবাই কিন্তু গান্ধীজির পাশে দাঁড়িয়েছিলেন এই নন কর্পোরেশন মুভমেন্টটাকে সাকসেসফুল করার জন্য, ঠিক আছে, অসহযোগ আন্দোলনটাকে সাকসেসফুল করার জন্য। কিন্তু গান্ধীজি যখন এটা তুলে নিলেন, তখন ভারত মানে এই আন্দোলন যখন নন কর্পোরেশন মুভমেন্ট যখন ফুল ফেজে চলছে, আমরা পড়েছিলাম 1920 থেকে 1922 অব্দি যখন ফুল ফেজে চলছিল, তখন কি হয়েছিল, ভারতবাসীর মনে একটা আশার সঞ্চার ঘটেছিল কি, যে না, এরকম মুভমেন্টটা যদি চলতে থাকে বা আমরা চালাতে পারি, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা লাভ বা স্বরাজ লাভটা খুব তাড়াতাড়ি হবে। কিন্তু গান্ধীজি যখন এই নন কর্পোরেশন মুভমেন্টটা তুলে নিলেন, তখন কিন্তু ভারতবাসীর মনে সহ বহু নেতাদের মনে একটা মনক্ষুণ্ণতা দেখা দিয়েছিল যে এই মুভমেন্টটা যে পজিশনে গেছিল, যে মাস মুভমেন্টের সৃষ্টি করা হয়েছিল, সেইখানে গান্ধীজি মানে একদম পিক আওয়ার্সে সেই জিনিসটা তুলে নিলেন। তার কারণটা কি হলো, 1922 সালে 5ই ফেব্রুয়ারি চৌরি চৌরার ঘটনা। তোমরা জানো গান্ধীজির আইডিওলজি আছে কি, ভায়োলেন্টলি নয়, নন ভায়োলেন্টলি আমরা সব কাজ করব, ঠিক আছে, অহিংসাত্মক ভাবে আমরা সব কাজ করব। কিন্তু চৌরি চৌরার ঘটনাটা হলো কি, ভীষণ হিংসাত্মক একটা ঘটনা ঘটলো, এবং গান্ধীজি বলেইছিলেন আমরা অহিংস অসহযোগ আন্দোলনে ডাক দিচ্ছে, কোনো হিংসাত্মক ঘটনা কিন্তু এখানে ঘটবে না। কিন্তু এই যে ভায়োলেন্টলি এই ঘটনাটা ঘটলো, তার ফলে গান্ধীজি যে নন কর্পোরেশন মুভমেন্টটা তুলে নিল, তার ফলে এই যে কংগ্রেসের মধ্যে যে একটা মতভেদ বা মত পার্থক্যের সৃষ্টি হলো, প্রো চেঞ্জার্স এবং নো চেঞ্জার্স হলো, তার কারণ হচ্ছে কি, একদল মনে করলো গান্ধীজি এই কাজটা করেছেন, এই কাজটা একদম ঠিক আছে, একদম উচিত হয়েছে, এবং আর একদল মনে করলেন কি না, গান্ধীজি এই কাজটা উচিত করেননি, ঠিক আছে। তো এই যে একটা মত পার্থক্য, আরো বেশ কিছু জায়গায় মত পার্থক্য আছে, আমি বলছি তোমাদের সেটা। এই যে একটা মতভেদের পার্থক্য বলো বা তাদের আদর্শগত একটা পার্থক্য সৃষ্টি হলো, সেটাই কিন্তু দুটো দলে ভাগ হতে বাধ্য করলো কংগ্রেসকে, একটা প্রো চেঞ্জার্স, একটা নো চেঞ্জার্স। এবং এই নো চেঞ্জার্স হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, এনারা ছিলেন হচ্ছে নো চেঞ্জার্স, মানে কি আমরা কোনো রকম চেঞ্জ চাই না। এনারা চাইতেন বা এনাদের আদর্শ ছিল, গান্ধীজি যে পথে আন্দোলনটা চালাচ্ছিলেন, যে কনস্ট্রাকটিভ ওয়ার্ক করছিলেন গান্ধীজি, যে হিন্দু মুসলিম ঐক্য বজায় রেখে ওয়ার্ক করছিলেন, ঠিক আছে, সেই ওয়ার্কটা আমরা চালিয়ে যাব। মানে কি গান্ধিয়ান স্টাইল, এনারা চাইলেন কি আমরা গান্ধিয়ান স্টাইলে আমরা কাজটা করে যাব। এই রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী, এনারা সকলেই ছিলেন এখানে, ঠিক আছে। তো এনারা এটাই চাইলেন, তাই জন্য এদেরকে বলা হচ্ছে নো চেঞ্জার্স, মানে কি তাদের আন্দোলনের জন্য কোনো রকম কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, সেই জন্যই এদেরকে বলছে নো চেঞ্জার্স। উল্টো দিকে প্রো চেঞ্জার্স যেখানে ছিলেন হচ্ছেন সিআর দাস এবং মতিলাল নেহেরু, বিঠলভাই প্যাটেল মানে বল্লভভাই প্যাটেলের দাদা বিঠলভাই প্যাটেল। তো এনারা কি করলেন কি, তোমরা জানো 1919 সালে একটা শাসন সংস্কার হয়েছিল, মানে কি মন্টেগু
ভারত শাসন আইন, মন্টেগু চেমসফোর্ড ভারত শাসন সংস্কার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট হয়েছিল 1909-এ। তো এখানে কিন্তু অনেক কথাই বলা হয়েছিল, তার মধ্যে একটা কথা বলা হয়েছিল, মানে ব্রিটিশ সরকার বলেছিল এই অ্যাক্টের মাধ্যমে কি, যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটা আইনসভা গঠন করব, যেখানে লোয়ার হাউস থাকবে, আপার হাউস থাকবে, যেমন আমাদের আছে পার্লামেন্টে, সেখানে থাকবে এবং সেখানে ভোট হবে। ঠিক আছে, সেখানে আমরা ভোটের ব্যবস্থা করব। প্রভিন্সের ক্ষেত্রেও থাকবে এক কক্ষ বিশিষ্ট, এবং আমরা সেন্ট্রালের ক্ষেত্রেও কিন্তু সেরকম করব, যে দ্বিকক্ষ বিশিষ্ট একটা আইনসভা, আমরা একটা লেজিসলেচার আমরা তৈরি করব। তো এই কথাটা বলা হয়েছিল, আরো অনেক কথা বলা হয়েছিল, কিন্তু এই কথাটাও কিন্তু বলা হয়েছিল এই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারে। ওকে, তো এই প্রো চেঞ্জার্সরা বললেন কি, বা এদের আদর্শ কি হলো, বা এদের মতামত কি হলো, যে এই যে সরকার বলেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে, সেখানে ভোট হবে, ঠিক আছে, কাউন্সিল ইলেকশনস হবে, সেই কাউন্সিল ইলেকশনে আমরা দাঁড়াবো। ওকে, সেই কাউন্সিল ইলেকশনে আমরা দাঁড়াবো, সেখানে আমরা জিতবো, সেখানে জিতে আমরা মন্ত্রিত্ব পদটা লাভ করব, এবং আমাদের মেন ফোকাস যেটা হবে হচ্ছে, যেই আমরা একটা ক্যাবিনেটে মন্ত্রিত্ব পদটা লাভ করব, তখনই সরকার যদি কোনো ভারত শাসন বিরোধী আইন নিয়ে আসে, সেখানে আমরা বাধা সৃষ্টি করব। ওকে, তো এটা ছিল হচ্ছে প্রো চেঞ্জার্সদের মানসিকতা। যদি মানে ভারতের সংস্কারের বিরোধী কোনো আইন নিয়ে এলো, বা বাজেট পেশ করলো, বা কোনো বিল পেশ করলো যেটা ভারত শাসনের বিরুদ্ধে বা ভারতীয়দের স্বরাজ দেওয়ার বিরুদ্ধে, সেইখানে যেই সরকার এটা পেশ করবে, সেইখানে থেকে মানে সেই মিটিংয়ে উপস্থিত থেকে, কাউন্সিলে ক্যাবিনেট মিটিংয়ে আমরা উপস্থিত থেকে সেখানে বাধা সৃষ্টি করব। মানে এক কথায় তোমরা বলতে পারো কি, যে প্রতি পদে পদে গভর্নমেন্টের, ব্রিটিশ সরকারের প্রতি পদে পদে আমরা বাধা সৃষ্টি করব ওই মন্ত্রিত্ব পদটা লাভ করে। তোমরা জানো যে মন্ত্রী হিসেবে যদি সেখানে বসা যায়, সেখানে ক্যাবিনেট মিটিংস হচ্ছে, সেইখানে যখন সরকার একটা বিল পাস করাচ্ছে, সেই বিলটা যখন সর্বসম্মুখে গৃহীত হয়, তারপরেই তো সেটা অ্যাক্ট হয়, আমরা এটা পড়েছি কনস্টিটিউশনে। তো প্রো চেঞ্জার্সদের মানসিকতা এটাই হলো, যে আমরা সেই বিলগুলোকে পাসই করাবো না, এবং সেই বিলগুলো মানে আমরা পুরোপুরিভাবে বয়কট করব। এইভাবেই আমরা বয়কটটা ডেকে নিয়ে আসবো। ঠিক আছে, এইভাবেই আমরা বয়কটটা করব। এখানে একটা কথা তোমরা পড়ে থাকো, সেই কথাটা হচ্ছে কি, রেক দ্য রিফর্ম অ্যাক্ট ফ্রম উইদিন। এই কথাটা অনেক বইতেই তোমরা পড়ে থাকো। এটা হচ্ছে এই প্রো চেঞ্জার্সরা এই কথাটা বলেছিল, যে রেক দ্য রিফর্ম অ্যাক্ট ফ্রম উইদিন, মানে আমরা সরকারের ওখানে উপস্থিত থেকে, মিটিংয়ে উপস্থিত থেকে সরকারকে প্রতি ক্ষেত্রে আমরা বাধা সৃষ্টি করব, সরকারকে কোনো রকম কোনো কিছু কাজ আমরা করতে দেব না। তো প্রো চেঞ্জার্সদের মানসিকতা ছিল এটা। তো কি হলো, এই যে প্রো চেঞ্জার্স এবং নো চেঞ্জার্সদের মতভেদের একটা সৃষ্টি হচ্ছিল, সেই মতভেদের সৃষ্টির ক্ষেত্রে ডিসেম্বর 1922 সালে আইএনসির একটা সেশন হলো, যেটা গয়া সেশন নামে পরিচিত, যেখানে প্রেসিডেন্ট হলেন কে তোমরা জানো। আইএনসি সেশন গুলোতে হচ্ছে প্রেসিডেন্ট থাকে, প্রেসিডেন্ট হলেন কে, সিআর দাস। ঠিক আছে, সেখানে সিআর দাস প্রেসিডেন্ট হিসেবে বসলেন, এবং মতিলাল নেহেরু হলেন সেক্রেটারি। এবং সেখানে সিআর দাস কি করলেন, সিআর দাস ওই এনাদের যে প্রো চেঞ্জার্সদের যে আদর্শ, যে মতবাদ, সেটা বা মানে মতামত, সেটা কিন্তু তুলে ধরলেন এই গয়া সেশনে। এবং সেই গয়া সেশনে যেই এই কথাটা উনি তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে কিন্তু সর্বসমক্ষে বিপুল ভোটে কিন্তু উনি হেরে গেলেন এখানে। ওকে, মানে কি, এখানে অন্যান্য যারা ছিলেন, মানে নো চেঞ্জার্স যারা ছিলেন, তারা কিন্তু কোনো রকম ভাবে এই যে প্রো চেঞ্জার্সদের যে আদর্শ বা যে কাজটা, সেটাকে কিন্তু মেনে নিলেন না। বিপুল ভোটে কিন্তু সিআর দাস হেরে গেলেন। তখন সিআর দাস কি করলেন, উনি কংগ্রেস থেকে রিজাইন করে ফেললেন। রিজাইন করে উনি তৈরি করে ফেললেন কি, 1 জানুয়ারি 1923 সালে এই স্বরাজ্য দল। এখানটা একটু পড়ে নিই আমরা। Their program of either mending or ending the council. After that, সিআর দাস and মতিলাল নেহেরু resigned. ওকে, তারপরে রিজাইন করে ফেললো সিআর দাস এবং মতিলাল নেহেরু, এবং গঠন করে ফেললো 1 জানুয়ারি 1923। সালটা কিন্তু অবশ্যই তোমরা মনে রেখে দিও, তার কারণ হচ্ছে কোশ্চেনটা দেয় যে স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, তো সিআর দাস
formed কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি। উনি কংগ্রেসের থেকে রিজাইন করলেন এবং কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল যেটাই বলো না কেন সেটা তৈরি করলেন উইথ হিমসেলফ অ্যাজ প্রেসিডেন্ট এবং মতিলাল নেহেরু অ্যাজ সেক্রেটারি। এবং প্রেসিডেন্ট হিসেবে উনি হলেন হচ্ছেন এখানে ফাউন্ডার প্রেসিডেন্ট এবং মতিলাল নেহেরু হলেন হচ্ছেন ওনার প্রধান সহায়ক হিসেবে, সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন এই স্বরাজ্য দলে। তাহলে বোঝা গেল, তোমরা বুঝতে পারলে যে প্রো চেঞ্জার্স এবং নো চেঞ্জার্সদের মত পার্থক্য কোথায় এসেছিল, মানে কোন আদর্শে তারা পার্থক্য গঠন হলো এবং স্বরাজ্য দল কেন গঠন করা হলো। এইবারে দেখো কি হলো, তো এই জিনিসটা তো স্বরাজ্য দল তো গঠন হলো। তোমরা জানো 1907 সালে আমি তোমাদের পড়িয়েছিলাম একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? সেটা হচ্ছে সুরাট স্প্লিট। সুরাট স্প্লিট ঘটেছিল 1907 সালে। মানে কি, মডারেট এবং এক্সট্রিমিস্টরা আলাদা হয়ে গেছিল এবং তারা আলাদা হয়ে গেছিল বা দুটো দলে ভাগ হয়ে গেছিল, নরমপন্থী এবং চরমপন্থী বলে। তার কারণ হচ্ছে তাদেরও কিন্তু এরকম মতভেদে পার্থক্য দেখা দিয়েছিল। তখনও কিন্তু কংগ্রেসে একটা ভাঙন হয়েছিল এই 1907 সালে সুরাট স্প্লিট, এই মডারেট এবং এক্সট্রিমিস্টদের হাত ধরে। ঠিক আছে, কি যে তাদের মডারেটরা চেয়েছিল কি আমরা আবেদন নিবেদনের মাধ্যমে স্বরাজ লাভ করব, স্বাধীনতা লাভ করব। এক্সট্রিমিস্টরা চেয়েছিল বা চরমপন্থীরা চেয়েছিল যে না, আমাদের সশস্ত্রভাবে সংগ্রাম করতে হবে, এরকম আবেদন নিবেদনের মাধ্যমে এই জিনিসটা করা যাবে না, স্বাধীনতা লাভ সম্ভব না। তো এই মত পার্থক্যের জন্য কিন্তু তখন এই সুরাট স্প্লিটটা হয়েছিল। সুতরাং একটা শক্তি বা একটা সংগঠন যখন একসাথে কাজ করছে, একসাথে যখন কাজ করে তখন কি হয়, তখন তার শক্তি ক্ষমতা সবকিছু কিন্তু অনেক বেশি হয়। ঠিক আছে, কিন্তু সেই সংগঠনটাই যখন ভাঙনের সৃষ্টি হয়, ভেঙে যায় দুটো দলে, সেখানে কিন্তু ক্ষমতা বলো সেই সংগঠনে সেই মানে সেটা কিন্তু অনেকাংশেই কি হয়, কমে যায়। সুরাট স্প্লিটে কিন্তু এটাই হয়েছিল এবং সেখানে যে ব্রিটিশ সরকারের লাভ হবে সেটা বলাই বাহুল্য। ঠিক আছে, সরকার তো এটাই চেয়েছিল কি যে না, কংগ্রেসের শক্তি যেন কমে যায়, তাহলে তারা আন্দোলন করবে না, তাদেরকে কোনো রকম ভাবে দমন করার জন্য তাদের ব্রিটিশ সরকারকে কিছু করতেও হবে না, তাদের যেটা মোটো সেই মোটো নিয়ে তারা চলতে থাকবে এবং আমাদের ভারতবাসীর ওপর শাসন করতে থাকবে তারা। তাদের তো এটাই বেসিক্যালি মোটো ছিল। তো সুরাট স্প্লিট যখন হলো তখন নরমপন্থী চরমপন্থী দল যখন ভাগ করা হলো, তখন দেখা গেল আলটিমেটলি যে রেজাল্টটা দেখা গেল, চরমপন্থীরাও যে খুব বেশি আন্দোলন করতে পেরেছিল ভাগের পরে সেটাও নয়, নরমপন্থীরাও উল্টো দিকে কিন্তু সেইভাবে আন্দোলন করতে পারেনি। ঠিক আছে, বা স্বরাজ লাভের ক্ষেত্রে সেইভাবে এগিয়ে যেতে পারেনি। তো স্বাভাবিকভাবেই দুটো শক্তি আলাদা হয়ে গেছে, এটা যদি একজোটে থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। তো কংগ্রেস তখন চিন্তা করলো যে সুরাট স্প্লিট যখন হয়েছিল তখন এরকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, কংগ্রেসের শক্তি কমে গেছিল, ক্ষমতা কমে গেছিল এবং ব্রিটিশ সরকারের লাভ হয়েছিল। সেই স্প্লিটটা আবার দেখা দিচ্ছে স্বরাজ্য দলের হাত দিয়ে, মানে এই প্রো চেঞ্জার্স এবং নো চেঞ্জার্সদের হাত ধরে কিন্তু কংগ্রেসে আবার সেকেন্ড স্প্লিট দেখা দিচ্ছে। কংগ্রেসে আবার সেকেন্ড স্প্লিট কিন্তু দেখা দিচ্ছে। তো সেই স্প্লিটটাকে অ্যাভয়েড করতে হবে, অবশ্যই কংগ্রেসকে সেই স্প্লিটটাকে অ্যাভয়েড করতে হবে এবং দুজনের মধ্যে মানে এই স্বরাজ্যিস্ট এবং নো চেঞ্জার্সদের মধ্যে একটা কম্প্রোমাইজে আসতে হবে। সেই কম্প্রোমাইজে আসার পরেই কিন্তু একটা এক শক্তি জোটে আমরা কিছু করতে পারবো, স্বরাজ লাভটা করতে পারবো। For avoiding split like 1907, both sides were kept in touch with Gandhi. গান্ধীজি তো তখন জেলে আছেন, both side কিন্তু গান্ধীজির সাথে জেলে দেখা করা, তার সাথে সলা পরামর্শ করা সবকিছু কিন্তু করছিল কিন্তু। Swarajist were allowed to contest an election as a group within the Congress. তখন কংগ্রেসে এই কম্প্রোমাইজে এলো স্বরাজ্যিস্ট এবং নো চেঞ্জার্সরা। কি নো চেঞ্জার্সরা বলো ঠিক আছে তোমরা কংগ্রেসের মধ্যেই থাকো এবং কংগ্রেসের মধ্যে থেকেই তোমরা ইলেকশনে লড়ো, ইলেকশনে দাঁড়াও, আমাদের কোনো আপত্তি নেই তোমাদের আদর্শ নিয়ে। এবং স্বরাজ্যিস্টরা উল্টো দিকে বললো কি যে ঠিক আছে তোমরা কনস্ট্রাকটিভ ওয়ার্ক করতে চাইছো, গান্ধিয়ান স্টাইলে আন্দোলনটাকে বজায় রাখতে চাইছো, তোমরা করো, আমাদেরও কোনো আপত্তি নেই। এই একটা কম্প্রোমাইজে কিন্তু এলো দুটো দল। ওকে, ইনিশিয়ালি গান্ধী অপোজড to the Swarajist proposal but later he supported. ঠিক আছে, প্রথম দিকে কিন্তু গান্ধীজিও এই স্বরাজ্যিস্টদের যে আদর্শ ছিল সেটাকে কিন্তু উনি মেনে নেননি। ঠিক আছে, কিন্তু পরে সেটাকে কিন্তু উনি সাপোর্ট করেছিলেন।
এবং in November 1923 council election was held and Swarajist won 42 out of 141 elected seats. ঠিক আছে, এবং কাউন্সিল ইলেকশন হলো নভেম্বর মাসে 1923 সালে। সেখানে কিন্তু এই ইলেকশনে শুধু স্বরাজ্যিস্ট নয়, নো চেঞ্জার্সদের অনেক নেতাও কিন্তু এই ইলেকশনে লড়েছিলেন, দাঁড়িয়েছিলেন। ঠিক আছে, এবং তারা কিন্তু মানে এই স্বরাজ্যিস্টরা কিন্তু 141টা ইলেক্টেড সিটের মধ্যে 42খানা সিটে জিতে বিপুল ভোটে কিন্তু জয়ী হয়ে গেলেন। এবং জয়ী হওয়ার ফলে কিন্তু তারা অনেক জায়গায় অনেক পদে কিন্তু অধিষ্ঠিত হলেন। সেই পদগুলো কি কি অধিষ্ঠিত হলেন সেটাই আমি তোমাদের এখানে দিয়েছি। During 1923-24, the Swarajist and also no changers participated in the large number of elections, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম। সিআর দাস কি হলেন? মেয়র অফ ক্যালকাটা। কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, এই যে স্বরাজ্য দল বিপুল ভোটে জয়লাভ করলো, তারপরে সিআর দাস, চিত্তরঞ্জন দাস, যিনি স্বরাজ্য পার্টি তৈরি করেছিলেন, তিনি হয়ে গেলেন কলকাতার মেয়র। আস্তে আস্তে কিন্তু তারা এক একটা জায়গা, তাদের যে আদর্শ, তাদের যে অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কিন্তু ফুলফিল হতে শুরু করেছে। প্যাটেল বিকাম দ্য প্রেসিডেন্ট অফ বোম্বে কর্পোরেশন, Subhash Chandra Bose became the CEO of Calcutta. Rajendra Prasad became the president of Patna municipality. Jawaharlal Nehru became the president of Allahabad municipality. ওকে, এবং এইখানে যে বিপুল ভোটে জয়ী হলো এবং তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা এতটাই সাকসেসফুল হয়েছিল যে এই কাউন্সিলের কিন্তু স্পিকার মানে লেজিসলেচারের স্পিকার পদে কিন্তু বিঠলবাই প্যাটেলও কিন্তু অধিষ্ঠিত হয়েছিলেন। ওকে, এবং তাদের যে উদ্দেশ্য ছিল যে সরকার যেই একটা বাজেট পেশ করবে সেখানে আমরা বাধার সৃষ্টি করব। সরকার যদি ভারতের বিরোধী কোনো আইন নিয়ে আসার চেষ্টা করে, লবণ আইনের নিয়ে আসার চেষ্টা করে, আমরা পরবর্তী ক্ষেত্রে সেটা দেখব, সেখানে আমরা বাধার সৃষ্টি করব। এইগুলো কিন্তু মানে স্বরাজ্য পার্টি কিন্তু চালিয়ে যাচ্ছিল। তাদের যে আন্দোলন সেটা কিন্তু খুব ভালোভাবে তারা চালাচ্ছিল। ওকে, aims of Swarajya Party: attaining the dominion status, obtaining full provisional autonomy and the right to frame a constitution. এইগুলো ছিল হচ্ছে স্বরাজ্য দলের এম। তো এই আন্দোলন চলার ফলে কিছুদিন চললো। 1923-24 সালে এই আন্দোলনের বিস্তার ব্যাপ্তি বলো ব্যাপক হারে হয়েছিল এবং তাদের এই স্বরাজ্য দলের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু অনেকটাই সাফল্য লাভ করেছিল। ওকে, কিন্তু এত কিছু সাফল্য লাভ সত্ত্বেও সেখানে স্বরাজ্য দল কিন্তু ব্যর্থ হয়েছিল। তার কারণ কি? ব্রিটিশ সরকার তো আর হাত পা গুটিয়ে বসে থাকবে না। তারা যে এই স্বরাজ্য দল গঠন করেছে, তারা যে এরকম ভাবে আন্দোলন করছে, সরকারের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানে অফিসে সরকারকে বাধা সৃষ্টি করছে, সরকারকে কাজ করতে দিচ্ছে না। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে তো আর ব্রিটিশ সরকার হাত পা গুটিয়ে বসে থাকবে না। তারা এই স্বরাজ্য দলকে বা এই স্বরাজ্য আন্দোলনটাকে দমন করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল। ঠিক আছে, তো স্বরাজ্য দল যতটা পরিমাণেই যে সাফল্য লাভ করেছিল এটা একদমই ঠিক কথা, কিন্তু তারপরে দেখা গেল 1925 সালে যখন সিআর দাসের মৃত্যু হলো, 1925 সালে ডেথ অফ সিআর দাসের যখন মৃত্যু হলো, তখন কিন্তু স্বরাজ্য দলে ভাঙনের সৃষ্টি হয়ে গেল এবং ব্রিটিশ সরকার বিভিন্ন আইন জারি করে এই স্বরাজ্য দলকে যাতে দমন করা যায় সেটা কিন্তু চালিয়ে যেতে লাগলো। এই স্বরাজ্য দলের তখন কি হলো, স্বরাজ্য দল থেকে অনেক নেতা কংগ্রেসে আবার ব্যাক করলো, স্বরাজ্য দল ত্যাগ করে নিয়ে কংগ্রেসে অনেক নেতা ব্যাক করলো এবং এই যে মন্ত্রিত্ব পদ নিয়েছিল, এই যে একটা হাই পোস্টে তারা বিলং করছিল বেশ কিছু নেতা, তারা কি করলো, তারা কিন্তু এই ব্রিটিশ সরকারের আন্ডারে কাজ করতে করতে তাদের পদলেহনও করতে শুরু করে দিল। ঠিক আছে, তো এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, স্বাভাবিকভাবেই সিআর দাস তখন বেঁচে নেই। তখন স্বরাজ্য পার্টির একটা ব্যর্থতার সময় শুরু হয়ে গেছে এবং গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার মানে মানে কি বলবো, ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন আইন জারি করছে এই স্বরাজ্য দলের বিরুদ্ধে যাতে এটা দমন করা যায়, এই সমস্ত কিছু নিয়ে। এবং গান্ধীজি তখন হরিজন উন্নয়ন কমিটি একটা গঠন করেছে, সেখানেও অনেক মানুষ ওই দিকেও মনোনিবেশ করেছে। তো এই সমস্ত ঘটনা ঘটার ফলে স্বরাজ্য দল কিন্তু আস্তে আস্তে ব্যর্থতায় পর্যবসিত হলো। ওকে, Swarajist movement came to end because of the weakening of the Swarajist program. Swarajya party became a house divided and loses its credibility.
ডিভিশন অফ স্বরাজ্যী, স্বরাজ্যিস্টদের মধ্যে ডিভিশন হয়ে গেল রেসপন্সিবিলিস্ট অ্যান্ড নন রেসপন্সিবিলিস্ট। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে স্বরাজ্য পার্টি কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হলো। তারা সাফল্য লাভ করেছিল, অনেক কাজ করেছিল, সেটা একদমই ঠিক কথা, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি যেটা গোল হলো সেটা কিন্তু করতে তারা সক্ষম হলো না। ওকে, তাহলে বোঝা গেল স্বরাজ্য দল গঠন কারা করলো, কবে করা হলো, এবং প্রো চেঞ্জেস নো চেঞ্জেস কারা হলো, তাদের এম কি ছিল সেটা। ওকে, এবং এখানে একটা ছোট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। ইন বেলগাম কংগ্রেস সেশন ডিসেম্বর 1924 গান্ধী ওয়াজ দ্য প্রেসিডেন্ট। এই ইনফরমেশনটা এখানে দিয়ে দিয়েছি, যেহেতু সালটা আমরা 1923-24 সালটা পড়ছি সেই জন্যই এটা দিয়েছি। তার কারণ হচ্ছে মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই একমাত্র সেশনে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন। তো সেটার জন্যই কিন্তু আমি এখানে তোমাদের এই এটা দিয়ে দিয়েছি, মানে এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিয়েছি। এবং আইএনসি সেশনস যখন আমি তোমাদের পড়িয়েছিলাম তখনও কিন্তু আমি এটা তোমাদের বলেছিলাম। ওকে, চল। আচ্ছা, স্বরাজ্যিস্ট লিডার সম্পর্কে, যে দুজন লিডার ছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, এনাদের সম্পর্কে কিছু ইনফরমেশন পড়ে নিই। তার কারণ এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছি এই ইনফরমেশনগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রিলিমিনারি বলো এবং মেন্সে বলো কোশ্চেন আসে, ঠিক আছে। আমি যখন নরমপন্থী এবং চরমপন্থী নেতাও পড়িয়েছিলাম তোমাদের, তখনও কিন্তু নেতাদের সম্পর্কে যে ইনফরমেশনগুলো মানে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলাম, আলাদা ক্লাস দিয়েছিলাম আমি তার জন্য তোমাদের। তো সেইখানে স্বরাজ্যিস্ট লিডার্সদের সম্পর্ক একটু পড়ে নিই আমরা। চিত্তরঞ্জন দাস, আমরা ওনাকে দেশবন্ধু নামেই বেসিক্যালি চিনি, ওনাকে দেশবন্ধু বা ফ্রেন্ড অফ দ্য নেশন বলা হয়। হি ওয়াজ আ লয়ার, উনি একজন আইনজীবী ছিলেন অ্যান্ড ফ্রিডম ফাইটার। In 1894, C.R. Das joined অনুশীলন সমিতি with P. মিত্র। প্রথমনাথ মিত্র যে অনুশীলন সমিতি ছিল সেই অনুশীলন সমিতিতে উনি জয়েন করেছিলেন হচ্ছেন C.R. দাস 1894 সালে। 1909 সালে হি সাকসেসফুলি ডিফেন্ডেড অরবিন্দ ঘোষ ইন দ্য আলিপুর কনস্পিরেসি কেস। তোমরা জানো 1909 সালে আলিপুর কনস্পিরেসি কেস হয়েছিল, যেখানে মূল সাসপেক্ট ছিলেন হচ্ছেন অরবিন্দ ঘোষ। সেখানে কিন্তু এই অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন, অরবিন্দ ঘোষের আইনজীবী ছিলেন হচ্ছেন এই চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাসের জন্য কিন্তু অরবিন্দ ঘোষ মানে ফাঁসির হাত থেকে বেঁচেছিল এবং ছাড়াও পেয়ে গেছিল জেল থেকে, ঠিক আছে। আমি যখন এই বিভিন্ন কনস্পিরেসি কেস পড়িয়েছিলাম রিভলিউশনারি অ্যাক্টিভিটিস এর ওখানে, সেখানে কিন্তু আমি এই ঘটনাটা ডিটেলসে বলেছিলাম। ওই ক্লাসটা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো একটু দেখে নিও ক্লাসটা। ওকে, হি স্টার্টেড আ নিউজ পেপার নেমড ফরওয়ার্ড, লেটার নেমড লিবার্টি, ঠিক আছে। উনি প্রথমে একটা নিউজ পেপার স্টার্ট করেছিলেন যার নাম হচ্ছে ফরওয়ার্ড, এবং লেটার তার নাম দেওয়া হয়েছিল হচ্ছে কি লিবার্টি। হি বিকেম দ্য ফার্স্ট মেয়র অফ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তোমাদের বললাম যে উনি প্রথম মেয়র ছিলেন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, যার কারণ হচ্ছে কি মানে ওই ইলেকশনে দাঁড়ানো হয়েছিল এবং তার ফলে জয়লাভ করলেন স্বরাজ্যিস্ট এই লিডার, এবং তার ফলে উনি কিন্তু মেয়র হয়ে গেলেন। ওকে, Motilal Nehru, he was a lawyer born in Kashmiri Brahmin family. He started the Delhi, the Independent. He participated the non-cooperation movement. ঠিক আছে, মতিলাল নেহেরু সম্পর্কে এই তিনটি ইনফরমেশন পড়লেই আমাদের হবে, এবং পরবর্তীকালে আরো ইনফরমেশন আমরা পড়ব। তাহলে বোঝা গেল টোটাল স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল কিভাবে গঠন করা হলো। চল, এরপর আমরা সেকেন্ড আমাদের যে টপিকটা ছিল আজকে সেই টপিকে ঢুকি, সেটা হচ্ছে কি সাইমন কমিশন। তো সাইমন কমিশন এর পরেই, কেন আমি সাইমন কমিশন বলছি, কারণ যেহেতু আমরা সাল হিসেবে বা সিকোয়েন্স হিসেবে এগোচ্ছি সেই জন্যই কিন্তু আমি এর পরেই সাইমন কমিশন বলছি। ঠিক এর পরেই সাইমন কমিশন এলো আমাদের দেশে, বা সাইমন কমিশন গঠন করা হলো, ঠিক আছে। প্রথমে গঠন হয়েছিল, তারপরে আমাদের দেশে এসেছিল। তো সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল তোমরা জানো। 1919 সালে, আবার একটুখানি চলে যাই আমরা পেছনে গিয়ে আমরা দেখি 1919 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট হয়েছিল, সেখানে বলা হয়েছিল কি এই দ্বিকক্ষ বিশিষ্ট তো আইনসভা গঠন করা হয়েছিল, এটা তো একদমই ঠিক কথা। এবং এখানে ডায়ার্চি ইনস্টিটিউট করা হয়েছিল। ডায়ার্চি মিনস ডুয়াল গভর্নমেন্ট, ঠিক আছে। এই যে ডায়ার্চি বলো, তারপরে তোমার ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট বলো, এইগুলো যে ছোট ছোট কয়েকটা পার্ট আছে, সেই পার্টগুলো আমি তোমাদের
করিয়ে দেব, ঠিক আছে, আলাদা একটা ভিডিও করে আমি তোমাদের বুঝিয়ে দেবো। এবং বিভিন্ন সেটেলমেন্ট হয়েছিল, রাউতারি সেটেলমেন্ট, এই যে সেটেলমেন্টগুলো হয়েছিল সেইগুলো আমি ওখানে তোমাদের বলবো। আপাতত এইটুকুই জেনে রাখো যে ডায়ার্চি যে ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেই ডায়ার্চিটা হচ্ছে ডুয়াল গভর্নমেন্ট, মানে ডায়ার্চি মানে হচ্ছে, বা ডায়ার্কি যেটাই উচ্চারণ করো না কেন তোমরা, সেটার মানে হচ্ছে কি ডুয়াল গভর্নমেন্ট। তো এই ডুয়াল গভর্নমেন্ট হয়েছিল, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয়েছিল, যেটা আমি একটু আগে তোমাদের বললাম। তো এরকম বিভিন্ন প্রাদেশিক বলো, এই প্রভিন্সের বলো বা সেন্ট্রালে বলো, বিভিন্ন সংস্কার করা হয়েছিল এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের জন্য। এবং এখানে বলা হয়েছিল কি এই সংস্কার, যে শাসন সংস্কার একটা করা হচ্ছে, এইটার কার্যকারিতা যে কিরকম চলছে না চলছে তার জন্য, সেই কার্যকারিতা তদন্ত করার জন্য 1919 সালের থেকে 10 বছর পরে, মানে 1929 সালে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এর যে কার্য সময়টা সেটাকে রিভিউ করার জন্য একটা রিভিউ কমিটি গঠন করা হবে, যেখানে এর কাজটা কিভাবে এগোচ্ছে বা কিভাবে করা হচ্ছে সেটা দেখার জন্য। ওকে, তো এইটা হচ্ছে 1929 সালে, এটা বলা হয়েছিল 1929 সালের ঠিক 10 বছর পরে এটা গঠন করা হবে। তো সেটা তো গঠন করা হলো, মানে সাইমন কমিশন গঠন করা হলো, সেই তদন্ত কমিটিটা গঠন করা হলো, এটা ঠিকই হয়েছিল, কিন্তু সেটা 1929 সালে হয়নি, সেটা হয়েছিল 1927 সালে। তার একটাই কারণ ছিল, সেই সময় এই যে স্বরাজ্য দল গঠন করা হলো, নন কোঅপারেশন মুভমেন্ট, এবং ভারতবাসীর মনে বা ভারতের নেতৃবৃন্দ, নেতা নেত্রীরা যারা ছিলেন, তাদের একটাই দাবি ছিল, আমাদের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই, আমাদের স্বরাজ দরকার, আমাদের একটা সাংবিধানিক সংস্কার দরকার। এই যে সংস্কার বিরোধী যে একটা আন্দোলন চলছিল, ভারতের সংস্কার বিরোধী যে আন্দোলনটা চলছিল, সেই আন্দোলনের জন্য ব্রিটিশ সরকার তখন ঠিক করলেন কি, যে 10 বছর বাদে নয়, মানে 1929 সালে নয়, 1927 সালে আমরা একটা কমিটি বা কমিশন গঠন করছি, যেটা তদন্ত কার্য চালাবে এই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের কার্যকারিতা কিভাবে কি হলো না হলো সেটা দেখবে। প্লাস হচ্ছে কি, এই যে একটা সাংবিধানিক সংস্কারের দরকার আছে, কারণ এই যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটার ফলে যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, বারবার ইংরেজ সরকারকে সেটাকে সাপ্রেসড করতে হচ্ছে, দমন করতে হচ্ছে, সেইগুলো যাতে না হয়, ভারতবাসীর জন্য একটা সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আছে। তো এই সমস্ত নিয়ে একটা কমিশন গঠন করব আমরা, সেটা কবে, সেটা 1927 সালে। ওকে, the commission was appointed to inquire into the working of the Government of India Act under 1919, যেটা তোমাদের বললাম মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, which was constitutional progress should be achieved gradually. As per the Act of 1919, it was decided to appoint a commission on 1929, যেটা বললাম ঠিক 10 বছর পরে একটা কমিটি অ্যাপয়েন্ট করা হবে, যে রিভিউ কমিটি অ্যাপয়েন্ট করা হবে, যে এই 10 বছরের কার্যকারিতা কি হলো না হলো সেটা তদন্ত কার্য চালানোর জন্য। ওকে, but it was announced 2 years earlier, that is 1927. তোমাদের বললাম যে কেন 2 বছর আগে সেটা তৈরি করা হলো। এবং এর কম্পোজিশনটা তোমরা শুধু দেখো, যে এই যে সাইমন কমিশনটা গঠন করা হলো, বা এই তদন্ত কমিটি বা রিভিউ কমিটিটা গঠন করা হলো, 8 নভেম্বর 1927 লর্ড বিরকেনহেড, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, উনি সেক্রেটারি ছিলেন আমাদের ইন্ডিয়ার, announced the appointment of an Indian statutory commission consisting 7 members of British Parliament under the chairmanship of Sir John Simon, assisted by Clement Attlee. ওকে, 8ই নভেম্বর 1927 সালে লর্ড বিরকেনহেড অ্যানাউন্সড করলেন যে ব্রিটিশ পার্লামেন্টের একটা 7 জন মেম্বার নিয়ে আমরা একটা তদন্ত বা রিভিউ কমিটি গঠন করছি, যেখানে সাংবিধানিক সংস্কার করা হবে, ভারতের যে সংবিধান সেটা রচনার ক্ষেত্রে একটা সাংবিধানিক সংস্কার আনা হবে, এবং এই 7 জন মেম্বার থাকবে এই কমিশনের মধ্যে, এবং যে লিড করবে তিনি হচ্ছেন স্যার জন সাইমন, উনি একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন। ওকে, সেই স্যার জন সাইমনের নেতৃত্বে এই 7 জন কমিটিটা গঠন করা হবে ব্রিটিশ পার্লামেন্টে, গঠন করা হবে না, গঠন করা হলো বেসিক্যালি, এবং এই জন সাইমনের নামানুসারে সেই নামকরণটা করা হলো কি সাইমন কমিশন, ঠিক আছে। এবং এই 7 জন মেম্বার ছিল হচ্ছে অল হোয়াইট মেম্বার, মানে প্রত্যেকজনই কিন্তু ছিল ব্রিটিশ মেম্বার, ব্রিটিশার্স ছিল প্রত্যেকজন। ওকে, দ্য কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই ব্রিটিশ পিএম স্ট্যালে ব্যাডউইন। ওকে, এটা অ্যাপয়েন্টও করে দিল ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্ট্যালে ব্যাডউইন।
তো অ্যাপয়েন্ট হয়ে গেল, যখনই এটা অ্যাপয়েন্ট হয়ে গেল এবং এই খবরটা যখন ভারতের মধ্যে এলো যে এরকম কমিশন গঠন করা হয়েছে ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের জন্য, সেটার ক্ষেত্রে ভারতীয়দের মনে, ভারতের নেতা নেত্রীদের মনে তৎকালীন একটা বিশাল মানে তীব্র একটা ক্ষোভের সৃষ্টি হলো, তীব্র একটা আন্দোলনের সৃষ্টি হলো। তার কারণ কি, ভারতের সাংবিধানিক সংস্কার করা হচ্ছে, ভারতের সাংবিধানিক সংস্কার করা হচ্ছে, সেখানে কোনো ভারতবাসী উপস্থিত নেই। ঠিক আছে, সেখানে কোনো ভারতবাসী উপস্থিত নেই। একটা অল হোয়াইট কমিশন, একটা অল হোয়াইট কমিশন, অল হোয়াইট বলছে সব ব্রিটিশার্স, একটা অল হোয়াইট কমিশন গঠন করা হয়েছে। ঠিক আছে, এই ব্রিটিশাররা ঠিক করবে ভারতবর্ষের মানে সংবিধান কিভাবে কি রচনা করা হবে, ভারতবর্ষের কি দাবি আছে কি না আছে, সাংবিধানিক কি সংস্কার দরকার আছে, সেখানে এই ব্রিটিশাররা ঠিক করে দেবে। এটা ভারতবাসী বা তৎকালীন যে নেতা নেত্রীরা ছিলেন তারা কিন্তু মেনে নিতে পারেননি। তারা মানে বললেন কি যে এই অল হোয়াইট কমিশন বা সাইমন কমিশনকে আমরা বয়কট করব, আমরা এটা মেনে নেব না, কারণ ভারতের সংবিধান রচনার দায়িত্ব ভারতবাসীর একান্ত নিজের এটা। তো সেখানে একটা ব্রিটিশ কমিশন গঠন করা হয়েছে, ব্রিটিশ মেম্বারসদের নিয়ে একটা কমিশন গঠন করা হয়েছে, সেইখানে তারা ভারতের সাংবিধানিক সংস্কার করবে, সেটা কোনো রকম ভাবে মানে মেনে নেওয়া যাবে না, এটা অত্যন্ত অপমানজনক ভারতবাসীর ক্ষেত্রে। ঠিক আছে, তো শুরু হয়ে গেল কিন্তু টোটাল প্রোটেস্ট, একটা মানে প্রোটেস্ট বলতে ভালো রকমের সাইমন কমিশনের এগেনস্টে প্রোটেস্ট শুরু হয়ে গেল। এবং এটার অপোজড করেছিল, এই সাইমন কমিশনের অপোজড করেছিল হচ্ছে কংগ্রেস, অবভিয়াসলি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অপোজড করেছিল, আর সেকশনস অফ মুসলিম লীগ, হিন্দু মহাসভা এবং লিবারেল ফেডারেশন বাই তেজ বাহাদুর সুপ্রু, এবং নরমপন্থী দলের কিছু কিছু নেতাও কিন্তু সেখানে অপোজড জানিয়েছিল। মানে কি, এই সাইমন কমিশনের এগেনস্টে ছিল যে না, এইটা কিন্তু কোনো রকম ভাবে আমরা মেনে নেব না। এবং আন্দোলনটা কিন্তু বিশাল আকার একটা ধারণ করলো। এবং উল্টো দিকে জাস্টিস পার্টি এবং ইউনিয়নস পার্টি কোঅপারেটেড উইথ দ্য সাইমন কমিশন। ওকে, In 1927 ম্যাড্রাস কংগ্রেস সেশন ডক্টর আনসারির প্রেসিডেন্টশিপে 1927 সালে একটা ম্যাড্রাস কংগ্রেস সেশন হলো, আইএনসির একটা সেশন হলো ম্যাড্রাসে, ডিসাইডেড টু বয়কট দ্য কমিশন অ্যাট এভরি স্টেজ অ্যান্ড ইন এভরি ফর্ম। ওকে, মানে কি, মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ফর্মে, প্রত্যেকটা স্টেজে আমরা কিন্তু এই কমিশনকে বয়কট করছি। এই যে বয়কটের মানে বয়কট করব আমরা সাইমন কমিশনটাকে, এই ম্যাড্রাস সেশনে সেটাই জানানো হলো বা সেটাই ডিসিশন নেওয়া হলো। ঠিক আছে, অন 3rd February 1928 কমিশন ল্যান্ডেড অ্যাট বোম্বে। তো কমিশন, এখানে তো ভারতে আন্দোলন শুরু হয়ে গেছে, এত আন্দোলন, তীব্র আন্দোলন সত্ত্বেও কিন্তু 3 ফেব্রুয়ারি 3rd ফেব্রুয়ারি 1928 সালে কমিশন কিন্তু বোম্বেতে এলো, সাইমন কমিশন বোম্বেতে এলো। মানে কি, 1927 সালে সাইমন কমিশন গঠন করা হলো, 1928 সালে কিন্তু সাইমন কমিশন আমাদের ভারতবর্ষে ল্যান্ড করলো বোম্বেতে। ওকে, এভরি মেজর সিটিজ অ্যান্ড টাউনস রিমেন ক্লোজড। মানে এই কমিশনকে বয়কট করার জন্য যত রকম ভাবে মানে বয়কটের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলতে লাগলো। প্রত্যেকটা সিটি বলো, টাউনস বলো, সব ক্লোজ করে দেওয়া হলো, পিকেটিং করতে লাগলো, মিছিল মিটিং হলো এবং বিভিন্ন জিনিস বয়কট করা হলো। ওকে, কালো পতাকা দেখানো, ব্ল্যাক ফ্ল্যাগ ওয়্যার সোন উইথ আ স্লোগান সাইমন গো ব্যাক। ঠিক আছে, সাইমন ফিরে যাও। ঠিক আছে, এই যে স্লোগানটা, এই স্লোগানটা যেই বোম্বেতে ল্যান্ড করলো সঙ্গে সঙ্গে কিন্তু এই সাইমন গো ব্যাক একটা কালো পতাকা সহ এই ধ্বনিটা ধ্বনিত হলো এবং হরতাল পালিত হলো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রোটেস্টটা চলতে লাগলো। জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বোস ওয়ার দ্য টু মোস্ট প্রমিনেন্ট ইয়ং লিডার্স। তখন এই জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু ছিলেন হচ্ছেন ইয়ং লিডার্সদের মধ্যে মোস্ট প্রমিনেন্ট লিডার, যারা এই সাইমন কমিশনটাকে অপোজড করেছিল বা এই বয়কটের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তাহলে বুঝতে পারছো তারা বয়কটটা কেন করলো বা সাইমন কমিশনটা কেন গঠন করা হলো। এবং এই বয়কট করার সময় মানে কিভাবে বয়কট করা হবে না করা হবে সেটা এএনসি সেশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনে সেটা ডিসিশনও নেওয়া হলো। এবং দেখা গেল কি, লাহোরে একটা মিছিল বেরিয়েছিল, সেই মিছিলে লিড করছিলেন হচ্ছেন লালা রাজপথ রায়। ঠিক আছে, তখন এই মিছিলে পুলিশেরা
মানে ব্রিটিশ সরকার মানে বলেছিল যে এরকম কমিশনের যে বয়কটটা তারা করছে, সেই মিছিল যেটা বেরিয়েছিল সেইখানে পুলিশ আর কি এই লালা রাজপথ রায়ের ওপর এবং সেই মিছিলে জনগণের ওপর কিন্তু লাঠিচার্জ করেছিল ভীষণ ব্যাপকভাবে। ঠিক আছে, তার ফলে কিন্তু লালা রাজপথ রায় গুরুতর ভাবে আহত হয়েছিলেন এবং তারপরে কিন্তু উনি মারাও গিয়েছিলেন, সেটাই আমরা এখানে এই স্লাইডে পড়ব। দেখো কি বলছে, দ্য পুলিশ টুক লাঠি চার্জড অ্যান্ড জওহরলাল নেহরু অ্যান্ড গোবিন্দ বল্লভ পান্ত ওয়ার লাঠি চার্জড। লালা রাজপথ রায়, যাকে আমরা সাধারণত শেরি পাঞ্জাব বলে খ্যাত, উনি আমরা বলে থাকি, কোশ্চেনটা দেয় পরীক্ষায়, ওয়াজ ওর্সলি হিট ওয়াইল লিডিং অ্যান অ্যান্টি সাইমন মুভমেন্ট। ঠিক আছে, উনি এইটা 30শে অক্টোবর 1928, ঠিক আছে, এই মিছিলটা বেরিয়েছিল। এই মিছিলে পুলিশ যথেচ্ছভাবে লাঠিচার্জ করলো লালা রাজপথ রায়ের ওপর এবং লালা রাজপথ রায় গুরুতরভাবে আহত হলেন এবং দেখা গেল 17ই নভেম্বর 1927 সালে উনি কিন্তু মারাও গেলেন তার কারণে। ওকে, এই অ্যান্টি সাইমন মুভমেন্ট জন্য। এবং লালা রাজপথ রায় এখানে একটা উক্তি ডিক্লেয়ার করেছিলেন, যেটা তোমরা সাধারণত পরীক্ষা দিয়ে থাকে, মেন্সের ক্ষেত্রে বেশি দিয়ে থাকে, কি I declare that the blows struck at me today will be the last nails in the coffin of British rule in India. ওকে, এটা বলেছিল হচ্ছে লালা রাজপথ রায়। বোঝা গেল তাহলে? দ্য কমিশন ভিজিটেড টুয়াইস ইন ইন্ডিয়া, দুবার এসেছিল এই কমিশন। কবে কবে এসেছিল? একটা তো এসেছিল হচ্ছে তোমার 1928 সালে, ঠিক আছে, যখন এলো 1928 সালে তোমাদের বললাম, এবং সেকেন্ড এসেছিল হচ্ছে 1928 সালের তোমার নভেম্বর থেকে ছিল হচ্ছে 1929 সালের এপ্রিল অবধি। ওকে, তো এই দুবার হচ্ছে কমিশন এসেছিল, সাইমন কমিশন এসেছিল এবং এই রিপোর্টের ওপর ভিত্তি করে কিন্তু 1930 সালে একটা রিপোর্টও পাবলিশ করা হয়েছিল, যেটা আমরা পরবর্তী যে ঘটনাগুলো পড়বো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, সেখানে আস্তে আস্তে এই সাইমন কমিশন কিন্তু আমাদের প্রতিবার এরপর থেকে উঠে আসবে। ঠিক আছে, ঠিক এর পরের ক্লাসে সাইমন কমিশন আমাদের, মানে এই ক্লাসটা যদি তোমরা আজকে বুঝে যাও, পরের ক্লাসটা বুঝতে তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কারণ পরের ক্লাসে কিন্তু এই সাইমন কমিশনকে আমরা টেনে নিয়েই যাব এই ক্লাসে, কারণ নেহেরু রিপোর্ট পড়বো আমরা। ঠিক আছে, নেহেরু রিপোর্ট পড়বো, জিন্নাহ 14 পয়েন্ট দাবি পড়বো আমরা এই পরের ক্লাসটাতে, ঠিক এর পরের ক্লাসেই। তো সেখানে কিন্তু এটা দরকার, এবং এই যে রিপোর্টটা পাবলিশড হয়েছিল মে মাসে 1930 সালে, এই রিপোর্টের ওপর ভিত্তি করেই কিন্তু লর্ড আইরিন কিন্তু আরটিসির ডাক দিয়েছিলেন। ঠিক আছে, যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল সেগুলো আমরা পড়বো আস্তে আস্তে, সবই এগোবো। তো সেই আরটিসির কিন্তু ডাক দেওয়া হয়েছিল এই রিপোর্টের ওপর ভিত্তি করে। ঠিক আছে, তো সাইমন কমিশনটা কিন্তু ভীষণ ভালো করে আমাদের বুঝতে হবে। তো আজকের ক্লাসটা ভীষণ ভালো করে মানে বোঝার ক্লাস আছে, এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখবে এই জিনিসগুলো তোমাদের মুখস্থ করতে হবে না। ঠিক আছে, এই কনসেপ্টগুলো যদি তোমরা গল্পের আকারে মানে পড়ো এবং ক্লিয়ার হয়ে যায়, যদি দেখবে ইতিহাস কিন্তু তাহলে আর তোমাদের মুখস্থ করতে হবে না। হ্যাঁ, সালগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, না হলে তোমরা মনে রাখতে পারবে না, কিন্তু বারবার যদি এই জিনিসটা পড়ো বা কোন ঘটনা কিভাবে কি হয়েছিল সেটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু দেখবে তোমাদের মনে থেকে যাবে। ওকে, তাহলে আজকে যে দুটো টপিক ছিল, স্বরাজ্য দলের প্রতিষ্ঠা এবং সাইমন কমিশন ভিজিট, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। চল এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন একটু সলভ করে নিই। প্রথম কোশ্চেন কি বলছে, স্বরাজ্য পার্টি ওয়াজ ফর্মড আফটার দ্য ফেলিওর অফ। ঠিক আছে, স্বরাজ্য পার্টি ফর্ম করা হলো কোন মানে কিসের ফেলিওরের পরে? আমরা আজকেই পড়লাম সেটা, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, স্বদেশী মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট না নান। তো সঠিক অ্যান্সার হবে কিন্তু নন কোঅপারেশন মুভমেন্ট। 2 নম্বর কোশ্চেন কি বলছে, সাইমন কমিশন কেম টু ইন্ডিয়া উইথ দ্য পারপাস। সাইমন কমিশন কেন এসেছিল, কি পারপাস ছিল? টু কনসিডার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, টু ইমপ্রুভ এডুকেশন, টু ইমপ্রুভ এগ্রিকালচারাল সেক্টরস, টু ইভ্যালুয়েট মিলিটারি ক্যাপাসিটি। তো সঠিক অ্যান্সার এটার হবে, তোমরা জানো, টু কনসিডার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, সাংবিধানিক কনস্টিটিউশনাল রিফর্মস যাই বলেন না কেন, এটা সাংবিধানিক সংস্কারের জন্য কিন্তু এসেছিল। 3 নম্বর কোশ্চেন কি আছে, টু হুম ওয়াজ দ্য টাইটেল পাঞ্জাব কেশরী কনফার্মড। এর মধ্যে পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? ভগৎ সিং, লালা রাজপথ রায়, বিজি তিলক না লালা হরদয়াল? তোমরা সকলেই জানো পাঞ্জাব কেশরী বলা হয় লালা রাজপথ রায়কে। ওকে,
স্বরাজ্য পার্টি ওয়াজ ফর্মড বাই, কে তৈরি করেছিলেন স্বরাজ্য পার্টি? সি.আর. দাস, মতিলাল নেহেরু, বোথ না নান? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে বোথ, সি.আর. দাস এবং মতিলাল নেহেরু। সি.আর. দাস ওখানে প্রেসিডেন্ট হলেন, ঠিক আছে, মতিলাল নেহেরু হলেন হচ্ছেন সেক্রেটারি। Who among the following supported Swarajya Party in Central Legislative Assembly in pre-independent India? এর মধ্যে কে সাপোর্ট করেছিল স্বরাজ্য পার্টিকে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইন প্রি-ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে? মোহাম্মদ আলী জিন্না, মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ না জওহরলাল নেহেরু? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। 6 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য ফেমাস স্লোগান স্বরাজ শুড বি ফর কমন পিপল নট অনলি ফর ক্লাসেস ওয়াজ গিভেন বাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, ঠিক আছে, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। এই স্লোগানটা কে দিয়েছিলেন? মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্না না সি.আর. দাস? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে সি.আর. দাস। 7 নম্বর কোশ্চেন কি বলছে? when did সাইমন কমিশন ভিজিট ইন্ডিয়া? কখন সাইমন কমিশন ইন্ডিয়াতে এসেছিল বা ভিজিট করেছিল? 1927, 1928, 1930, 1931? সঠিক অ্যান্সার এটার হবে 1928, ঠিক আছে। 3 ফেব্রুয়ারি 1928 সালে কিন্তু সাইমন কমিশন এসেছিল ইন্ডিয়াতে, কিন্তু গঠন করা হয়েছিল কিন্তু সাইমন কমিশন 1927 সালে। জিনিসটা গুলিয়ে যেও না কিন্তু তোমরা, কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নিয়ে তারপরে অ্যান্সারটা করো। সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন, ঠিক আছে, 1923, 1925, 1926 না 1927? তো সঠিক অ্যান্সার 1927 সাল হবে। আমি তোমাদের বললাম যে অ্যাপয়েন্ট করা হয়েছিল সাইমন কমিশনটাকে 1927 সালে, এবং সাইমন কমিশন ইন্ডিয়াতে পা রেখেছিল হচ্ছে, ল্যান্ড করেছিল হচ্ছে 3 ফেব্রুয়ারি 1928 সালে। 9 নম্বর কোশ্চেন কি বলছে? হু অ্যামং দ্য ফলোইং মেম্বার্স অফ সাইমন কমিশন বিলংড টু লিবারেল পার্টি? স্যার জন সাইমন, মেজর অ্যাটলি, স্টিফেন ওয়ালস না না? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে স্যার জন সাইমন। এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট ইন দ্য স্বরাজ্য পার্টি? এর মধ্যে কে স্বরাজ্য দলের মধ্যে মেম্বার ছিলেন না? মতিলাল নেহেরু, সি.আর. দাস, চক্রবর্তী রাজা গোপালাচারী না নান? তো সঠিক অ্যান্সার তোমরা বুঝতেই পেরেছো, চক্রবর্তী রাজা গোপালাচারী। উনি স্বরাজ্যিস্ট ছিলেন না, উনি প্রো চেঞ্জার ছিলেন না, উনি কি ছিলেন? উনি নো চেঞ্জার ছিলেন। চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, এনারা সবাই ছিলেন হচ্ছে নো চেঞ্জার্স, তোমাদের বলেছি আজকে ক্লাসের শুরুতেই। ওকে, তাহলে এটা হচ্ছে টোটাল 10টা কোশ্চেন আজকে দুটো টপিকের ওপরে। এই 10টা কোশ্চেন থেকেই তোমাদের পরীক্ষায় প্রিলিমিনারিতে কথা বলছে, পরীক্ষায় কিন্তু প্রিলিমিনারিতে কোশ্চেন অলরেডি প্রিভিয়াস ইয়ারে দিয়েছে এবং ভবিষ্যতেও কোশ্চেন কিন্তু তোমরা আশা করতে পারো। ওকে, বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা, যে দুটো টপিক পড়লাম স্বরাজ্য দল এবং সাইমন কমিশন। তোমরা কিন্তু ভিডিওটা খুব ভালোভাবে দেখো এবং কনসেপ্টটাকে ক্লিয়ার করো, এবং পরবর্তী ক্ষেত্রে নিজেরাও কিন্তু টেক্সট বুক যা আছে পড়ো। তার কারণ হচ্ছে কি, এর পরের দিনকে আমরা যে টপিকগুলো পড়বো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, তার ক্ষেত্রে কিন্তু আজকের ক্লাসটা বোঝার খুব দরকার আছে, ঠিক আছে। আমি আবারও রিপিট করলাম তোমাদের। ওকে, চলো তাহলে আজকের ভিডিওটা বা ক্লাসটা এখানেই শেষ করছি। সকলকে থ্যাংক ইউ সো মাচ। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল নামে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। এবং তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো এবং যারা আজকে নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে দিই, এই সমস্ত ক্লাসের কিন্তু টোটাল ফ্রি পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে ওই টেলিগ্রাম গ্রুপে। ওকে, তো সেটার জন্য চটপট কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন করে যাও। তো চলো শেষ করলাম এখানে ক্লাসটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকে, এবং অবশ্যই কিন্তু পড়াশোনার মধ্যে থেকো। ওকে, টাটা।